বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির ক্লাস শুরু করতে যাচ্ছে এবং আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 18 নম্বর প্রশ্ন। আমাদের যে সাজেশনে 18 নম্বর প্রশ্ন এখানে আছে জালিয়াতি এবং মিথ্যা দলিল প্রস্তুতকরণ, ফরজারি অ্যান্ড মেকিং এ ফলস ডকুমেন্ট। মানে মিথ্যা দলিল প্রস্তুতকরণ বলতে কি বোঝায়, আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক উত্তর আলোচনা করুন। তো জালিয়াতি আসলে কাকে বলে? জালিয়াতি মানে হলো যখন আপনি কোনো ব্যক্তিকে ঠকানোর জন্য বা কোনো ব্যক্তিকে প্রতারিত করার জন্য কোনো মিথ্যা দলিল তৈরি করবেন, তখন সেটাকে বলে জালিয়াতি। কিভাবে? আপনি একজনকে ঠকানোর জন্য একটা জাল দলিল তৈরি করছেন, তার জমি আপনি দাবি করতেছেন, এটা জালিয়াতি। আপনি একটা চেকে সিগনেচার করছেন আর একজনের নামে, যাতে সবাই ভাবে এই চেকের সিগনেচারটা অমুক করছে, এটাও এক ধরনের জালিয়াতি। অর্থাৎ সহজ কথা, কাউকে ঠকানোর জন্য কোনো কিছু তৈরি করলে, দলিল, মিথ্যা দলিল তৈরি করলে সেটাকে জালিয়াতি বা ফরজারি বলে। জালিয়াতি বা ফরজারি দেখেন সাধারণত প্রতারণামূলক বা অসাধু অভিপ্রায় কোনো ব্যক্তি কোন অসাধু অভিপ্রায় কোনো মিথ্যা দলিল প্রস্তুত করাকে জালিয়াতি বলে। অর্থাৎ আপনি একটা দলিল তৈরি করছেন, আপনি জানেন যে এই দলিলের বিষয়বস্তু হলো মিথ্যা, আপনি জানেন যে এই দলিলের বিষয়বস্তু মিথ্যা এবং আপনি এটা দিয়ে কোনো খারাপ কাজ করতে চান বা কোনো প্রতারণা করতে চান, তাহলে আপনি কি করেছেন বলে গণ্য হবে? জালিয়াতি করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধির 463 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি জালিয়াতি করেছে বলে গণ্য হবে যদি সে নিম্নলিখিত উদ্দেশ্যে কোনো মিথ্যা দলিল বা দলিলের অংশ তৈরি করে। এখানে 5টা উদ্দেশ্য আছে। বলছে যে 5টা উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি মিথ্যা দলিল বা দলিলের অংশ তৈরি করে তাহলে সেটা হয়ে যাবে জালিয়াতি। তো এই 5টা কি কি দেখেন। কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি সাধন করতে। আপনি যদি একটা মিথ্যা দলিল তৈরি করেন কিসের জন্য? কোনো ব্যক্তি বা জনসাধারণের কিসের জন্য? ক্ষতি করার জন্য। কোনো দাবি বা অধিকার সমর্থন করতে। আপনি একটা মিথ্যা দলিল তৈরি করছেন কোনো কোনো ব্যক্তি বা জনসাধারণের ক্ষতি। 1 নাম্বার যদি ব্যাখ্যা দিই, যে একজনের, আপনি শাকিলের নামে তানভীর একটা জাল দলিল তৈরি করছে যাতে ওই শাকিলের জমি তানভীর দাবি করতেছে। তো তানভীর এই কাজটা অবশ্যই করছে, তানভীরের তানভীর অবশ্যই এই কাজটা করছে শাকিলের ক্ষতি করার জন্য। তো এখানে জাল দলিল তৈরি করে সে জালিয়াতি করেছে বলে গণ্য হবে। 2 নম্বরে বলছে কোনো দাবি বা অধিকার সমর্থন করতে। আপনি দেখা গেল যে আহ, এই যে ফ্যামিলি কার্ড বানাইছেন, ফ্যামিলি কার্ড মিথ্যা একটা বানাইয়া আহ, আপনি ওই টাকা আদায় করতে গেছেন। তো আপনি একটা অধিকার দাবি করতেছেন, সো এটা হচ্ছে কি? জালিয়াতি। কোন ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ করাতে। আপনি এমন একটা মিথ্যা দলিল তৈরি করছেন যাতে অন্য কোনো ব্যক্তিগণ তাদের সম্পত্তি কি করে? পরিত্যাগ করে। তাহলে দেখাচ্ছেন যে এই জমির মালিক হলাম আমি, এই যে আমার ডকুমেন্ট আছে, তুমি তাড়াতাড়ি কি করে দাও, এই সম্পত্তি পরিত্যাগ করে এখান থেকে উঠে যাও। এটাও আপনি জালিয়াতি করেছেন। কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে। আপনি এমন একটা দলিল তৈরি করছেন যার মাধ্যমে কোনো ব্যক্তিরে কোনো চুক্তি সম্পাদনে যদি বাধ্য করেন, সেটাও জালিয়াতি। প্রতারণা করার অভিপ্রায় বা প্রতারণা হতে পারে এমন উদ্দেশ্যে। আপনি একজনের, আপনি একজনের ছদ্মবেশে পরীক্ষা দিতে গেছেন এবং সেখানে পরীক্ষা দিতে গিয়ে তার নাম ও সিগনেচার করে আসছেন। ধরেন আপনার নাম সগির, কিন্তু আপনি দবিরের পরীক্ষা দিতে গেছেন এবং দবিরের নামে ওই জায়গায় সিগনেচারও করে আসছেন। সো এখানেও আপনি কি করেছেন বলে গণ্য হবে? জালিয়াতি, প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি করেছেন বলে গণ্য হবে। তো সহজ কথা এভাবে বলা যায় যে মিথ্যা দলিল তৈরি করছেন যদি কাউকে ঠকানোর উদ্দেশ্যে, তাহলেই সেটা কি বলে? জালিয়াতি বা ফরজারি। সুতরাং 463 দ্বারা উল্লেখিত কোন অভিপ্রায় কোন মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি হিসেবে গণ্য হবে। উপর উল্লেখিত অভিপ্রায় জালিয়াতি অপরাধের জন্য অপরিহার্য। আমরা এখানে একটা উদাহরণ দেখি। দেখেন, পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত। মানে পলাশ একজন ব্যক্তি, তার কাছে, পলাশ একজন ব্যক্তি, তার কাছে দেখেন পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত এবং ফুরু কর্তৃক পরিশোধনীয়, পরিশোধ করবে ফুরু, লিখছে মামুন, 10,000 টাকার একখানা ঋণপত্র আছে। ব্যাপক অর্থ দেখেন, পলাশের কাছে আছে, লিখছে কে? মামুন।
আর যা লিখছে এই 10,000 টাকা পরিশোধ করবে কে? ফুরু। কিন্তু লিখছে মামুন, পরিশোধ করবে ফুরু, আছে কার কাছে? পলাশের কাছে। পলাশ ফুরুকে প্রতারিত করার উদ্দেশ্যে 10,000 টাকার সাথে একটি শূন্য যোগ করে পলাশ করছে কি, ফুরুর তো 10,000 দেওয়া লাগবে। এখন পলাশ করেছে কি, 10,000 টাকার জায়গায় আরো একটা শূন্য যোগ করে দিছে, যাতে ফুরু ভাবে এটা লিখছে হচ্ছে মামুন, এবং টাকার পরিমাণ 1,00,000 টাকা করে, যেন ফুরু বিশ্বাস করে এই পত্রটি মামুন লিখছে। যেহেতু মামুন লিখছে, ফুরু ভাববে যে এটা তো 10,000 হওয়ার কথা, কিন্তু 1,00,000 লিখছে কেনা? মামুন। এখানে পলাশ জালিয়াতি করেছে বলে গণ্য হবে। কেন পলাশ জালিয়াতি করেছে বলে গণ্য হবে? কারণ এখানে পলাশ একটা মিথ্যা দলিল তৈরি করছে, কিসের জন্য? কোন অধিকার আদায়ের জন্য। ওই যে অধিকার বা দাবি, অধিকার বা দাবি। তো তাহলে জালিয়াতি আমরা পড়ে ফেললাম। এখন দেখেন 463 দ্বারা যে জালিয়াতির সংজ্ঞা, এখন দেখেন মিথ্যা দলিল প্রস্তুতকরণ, বা যখন একজন ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হয়। মিথ্যা দলিল প্রস্তুতকরণ বা কখন একজন ব্যক্তি মিথ্যা দলিল তৈরি করেছে বলে গণ্য হবে। জালিয়াতির সংজ্ঞা দিছে 463-তে, বাট মিথ্যা দলিলের সংজ্ঞা দিছে 464। যে দলিল তৈরি করার কোন ধরনের আইনগত ভিত্তি নেই, সেই ধরনের দলিল তৈরি করাকে মিথ্যা দলিল প্রণয়ন বলা হয়। মিথ্যা দলিল প্রণয়ন প্রসঙ্গে দণ্ডবিধি 464 দ্বারা আলোচনা করছে। তো মিথ্যা দলিল প্রস্তুতি বিস্তারিত আলোচনা করছে কোথায়? 464 ধারায়। দণ্ডবিধি 463 ধারায় উল্লেখিত যে কোনো উদ্দেশ্যে কোন মিথ্যা দলিল প্রস্তুত করা জালিয়াতি বলে উল্লেখ করা হয়েছে, এবং কোন ব্যক্তি কখন একটি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে তা 464 ধারায় উল্লেখ করা হয়েছে। তাহলে বলছে মিথ্যা দলিল যদি তৈরি করে 5টা উদ্দেশ্যে, ওই যে, তাহলে 463 ধারায় সেটা হবে জালিয়াতি। আর মিথ্যা দলিল কিভাবে প্রস্তুত করা হয় এটা বলেছে কত ধারায়? 464 ধারায়। 464 ধারার বিধান অনুসারে কোন ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছে বলে গণ্য হবে কখন? দেখেন, এখানে মিথ্যা দলিল 3টে ভাবে প্রস্তুত করা যায়, 3টা কারণ আছে, 3টা। তো প্রথম দেখেন, যদি সে অসাধু ভাবে বা প্রতারণামূলক ভাবে কোন দলিলের অংশ বা কোন দলিল প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিল মোহরিত করে, সম্পাদন করে, যদিও সে জানে যে উক্ত দলিল প্রকৃতপক্ষে মিথ্যা বা সম্পাদিত হয়। মানে একজন ব্যক্তি একটা মিথ্যা দলিল তৈরি করছে, যেটা আগাগোড়া টোটালি মিথ্যা। আমি একটা জাল দলিল তৈরি করছি, আমি একটা মিথ্যা দলিল তৈরি করছি, যে জায়গায় দেখাইছি যে রথিন সাহেব আমাকে এই সম্পত্তিটা বিক্রি করছে, বাট অ্যাকচুয়ালি রথিন সাহেব বিক্রি করে নাই। এটা হলো মিথ্যা, এটা হচ্ছে 1 নাম্বার, মানে মিথ্যা দলিল সম্পাদন করা। 2 নাম্বার দেখেন, যদি সে আইনানুগ কর্তৃত্ব ব্যতীত, মানে আইনানুগ কর্তৃত্ব ব্যতীত মানে হলো তার কোনো আইনগত অধিকার নাই, অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোন দলিল অন্য ব্যক্তি কর্তৃক প্রস্তুত বা সম্পাদিত হওয়ার পর, মানে একটা দলিল আর একজন ব্যক্তি সম্পাদন করছে, ওই যে চেক, চেক মামুন লিখছে কত হাজার? 10,000। মামুন যে 10,000 লিখছে এটা ভুল না, কিন্তু এটা সঠিক। দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে, বাট পলাশ 10,000-এর জায়গায় লিখে দিছে কত? একটা শূন্য 1,00,000। তখনই এটা হয়ে গেল মিথ্যা দলিল। 10,000 পর্যন্ত এটা ঠিকঠাক ছিল, যখন ওই জায়গায় একটা শূন্য দিল তখন এটা হয়ে গেল কি? মিথ্যা দলিল। তাহলে কোন মিথ্যা দলিল একেবারে হুবহু আগাগোড়া পুরোটাই তৈরি করা যায়, অথবা প্রথমত সেটা বৈধ ছিল কিন্তু পরবর্তীতে সেখানে কোনো অংশ পরিবর্তন করলে সেটা হয়ে কি যাবে? অবৈধ। তারপরে দেখেন, যে দেশে যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সম্পাদন বা পরিবর্তন করতে বাধ্য করে, যে ব্যক্তি উক্ত মানসিক, আন্ডারলাইন করবেন, মানসিক অসুস্থতার কারণে, এটা আন্ডারলাইন করেন, মানসিক অসুস্থতার কারণে বা আন্ডারলাইন করেন নেশাগ্রস্ততার কারণে দলিলটির বিষয়বস্তু বা প্রকৃতি সম্পর্কে অবহিত নয় বলে সে জানে। কিসের কারণে? মানসিক অসুস্থতার কারণে বা কি নেশাগ্রস্ততার কারণে। মানে আপনি যদি মানসিক অসুস্থ, মানে কি যে মেন্টালি ঠিক নাই, এরকম কোন ব্যক্তিরই দিয়া বা নেশাগ্রস্ত কোন ব্যক্তিরই দিয়া যদি কোনো সিগনেচার করান, কোনো কিছু লেখান, সেটাও হবে কি? জালিয়াতি। একজন ব্যক্তি যার নেশাগ্রস্ত অবস্থায় আছে, এমন সময় আপনি একটা জাল দলিল, একটা দলিল তৈরি করে ওই জায়গায় ওনার সিগনেচার নিছেন, এটা কিসের শামিল? জালিয়াতির শামিল। তারপরে যে মানসিক ভাবে অসুস্থ, তার সিগনেচার নিলে, তার কাছ থেকে লেখা নিলেও কি হবে? মানে মিথ্যা দলিল প্রস্তুত। আর মিথ্যা দলিল প্রস্তুত যদি 5টা উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে সেটা হয়ে যাবে জালিয়াতি। তাহলে 464 দ্বারা মিথ্যা দলিল তৈরি করা যায় 3টি উপায়। একেবারে শুরু পুরোপুরি একটা মিথ্যা দলিল প্রস্তুত করে, কোন দলিলের অংশবিশেষ পরিবর্তন করে, আর হচ্ছে আপনার
ওই মানসিক অসুস্থতা বা নেশাগ্রস্ততার কারণে কাউরে দিয়ে কোনো কিছু লেখাইলে বা সিগনেচার করাইলে, এই তিনটা ক্ষেত্রে কি হবে? জালিয়াতি। মানে মিথ্যা দলিল প্রস্তুত হয়েছে। তা মিথ্যা দলিল প্রস্তুত করা যায় তিনটি উপায়। এই ঠান্ডায় আছে, মিথ্যা দলিল প্রস্তুত করা যায় তিনটি উপায়। আর যখন 463 ধারায় যে 5টা উদ্দেশ্যে ব্যবহার করবে, তখন সেটা হয়ে যাবে কি? জালিয়াতি। এখন উদাহরণ যদি আমরা দেখি, দেখেন উদাহরণ, পলাশের নিকট মামুন কর্তৃক লিখিত ফরু কর্তৃক পরিশোধনীয়, এটা তো আগেই পড়লাম। ওই জায়গায় যে চেকের যে টাকাটা পরিবর্তন করছে, শূন্যটা পরিবর্তন করছে, এটা হলো মিথ্যা দলিল প্রস্তুত। আর মিথ্যা দলিল প্রস্তুত করে আপনি কোনো অধিকার দাবি করতেছেন, তখন এটা হয়ে গেছে কি? জালিয়াতি। শুনেন, শুধু মিথ্যা দলিল প্রস্তুত কোনো অপরাধ না, শুধু মিথ্যা দলিল প্রস্তুত কি কোনো অপরাধ না, কিন্তু মিথ্যা দলিলটা যদি ওই 5টা উদ্দেশ্যে ব্যবহার করে, তখন সেটা হয়ে যাবে কি? জালিয়াতি। এখন শুধু শুধু কেউ কি মিথ্যা দলিল তৈরি করে? শুধু শুধু কিন্তু কেউ মিথ্যা দলিল তৈরি করে না। মিথ্যা দলিলের পিছনে অবশ্যই তার একটা কি থাকে? উদ্দেশ্য থাকে। বুঝতে পারছেন? তো তাহলে আহ আমরা শাস্তিতে চলে আসি, জালিয়াতির শাস্তি। তাহলে জালিয়াতির সংজ্ঞা দিল কততে? 463। আর মিথ্যা দলিলের সংজ্ঞা দিল কত? 464। আর আমরা শাস্তিতে চলে আসি, দেখেন জালিয়াতির শাস্তি হলো দণ্ডবিধি 465 ধারা অনুযায়ী যে কোনো গণনার কারাবাস, যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তো এখানে একটু লিখে রাখেন জামিনযোগ্য। জালিয়াতির অপরাধ যেহেতু 2 বছর সাজা, 2 বছর হলে সেটা কি? জামিনযোগ্য। বুঝছেন? তারপরে দেখেন আদালতের নথিপত্র, এটা ইম্পর্টেন্ট। আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার, আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতির শাস্তি হলো দণ্ডবিধির 466 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে আদালতের যে নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার, এটা জালিয়াতির শাস্তি হলো কত বছর? 7 বছর এবং অর্থদণ্ড। আদালতের নথিপত্র মানে হলো আপনি আদালতের কি যে নথিপত্রগুলো আছে, এগুলো নিয়ে যদি জালিয়াতি করেন, তারপরে সরকারি রেজিস্টার ধরনের এনআইডি কার্ড বা অন্যান্য যে বার্থ সার্টিফিকেট, এগুলো দেখা গেলো ভুয়া একটা তৈরি করছেন, তাহলে মামলা হবে কত ধারায়? 466 ধারায়। শাস্তি হতে পারে সর্বোচ্চ 7 বছর এবং অর্থদণ্ড। তারপরে দেখেন মূল্যবান জামানত, উইল প্রভৃতিতে জালিয়াতির শাস্তি হলো দণ্ডবিধি 467 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা কারাদণ্ড, যা 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। অর্থাৎ আপনি যদি মূল্যবান জামানত জালিয়াতি করেন, যদি বলেন স্যার মূল্যবান জামানত কি? মূল্যবান জামানত হলো ধরেন চেক। মূল্যবান জামানত যদি জালিয়াতি করেন, তাহলে শাস্তি 467 ধারায় কত? যাবজ্জীবন বা 10 বছর। উইল যদি জালিয়াতি করেন, একজন ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় উইল করে দিয়ে গেছে, বাট আপনি সেটারে জালিয়াতি করছেন, মিথ্যা ভাবে বানাইছেন যে অমুক মারা যাওয়ার আগে আমি এই উইল করে দিয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা করে যাই নাই, তখন এটা কি হবে? জালিয়াতি। অথবা উইল করে দিছে একজনের, সে জায়গায় আপনি আর একজনের নামও বসাইছেন, তো সেই ক্ষেত্রে মূল্যবান জামানত বা উইল জালিয়াতি করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর। এরপরে আমরা আসি প্রতারণার প্রয়োজনে জালিয়াতির শাস্তি। প্রতারণার প্রয়োজনে জালিয়াতির শাস্তি মানে আপনি জালিয়াতি করছেন বটে, কিন্তু প্রতারণার উদ্দেশ্যে, ওই যে একজনের ছদ্মবেশে পরীক্ষা দিতে গেছেন এবং পরীক্ষা দিয়েও ফেলছেন, সেখানে হাজিরা খাতায় নামও লিখছেন, তাহলে এই কাজটা তো আপনি করছেন কিসের জন্য? প্রতারণার জন্য। দণ্ডবিধি 468 ধারা অনুযায়ী যে কোনো মনোনয়ন কারাবাস, যা কত? 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। তাহলে প্রতারণার কারণে জালিয়াতি করলে 7 বছর এবং অর্থদণ্ড। তারপরে দেখেন
জাল দলিল জেনেও আসল হিসেবে ব্যবহারের শাস্তি হলো 471 ধারা অনুযায়ী যে কোনো বর্ণনা কারাবাস, যা 2 বছর, অর্থদণ্ড বা উভয়। মানে জাল দলিল জেনে যদি আপনি ব্যবহার করেন, আপনি জালিয়াতি করেন নাই, বাট আপনি এটা জানেন যে জাল দলিল, জানার পরেও এটা কি করতেছেন, ব্যবহার করতেছেন, তখন এটা কি হয়ে যাবে, জালিয়াতি হিসেবে গণ্য হবে এবং শাস্তি হবে 2 বছর, অর্থদণ্ড বা উভয়। তো এখানে এখানে একটু লেখেন যে 471 ধারা একটু ব্র্যাকেটে লেখেন যে আদালত মামলা করবে। চারশো একাত্তর ধারা যে মামলা, এই মামলাটা কে করবে, আদালত। আদালত মানে হলো যে আদালতে জাল দলিল দেখাইছে সে আদালত, বুঝছেন? এই জায়গা নর্মাল ব্যক্তি গিয়ে মানে মামলার কোনো পক্ষ, ধরেন জাল দলিল দেখাইছে বাদী পক্ষ, এখন বিবাদী পক্ষ যদি জাল দলিল নিয়ে মামলা করতে যায় 471 ধারায়, এই বিবাদী পক্ষের 471 ধারায় মামলার লোক আছে, স্ট্যান্ডি নাই। কারণ ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলা আছে 471 ধারায় মামলা করতে হবে যে আদালতে জাল দলিল দেখাইছে সে আদালত। বুঝেন নাই বোধহয়? কিছু কিছু মামলা আছে যে সাধারণ ব্যক্তি এই মামলাগুলো করতে পারে না। এই মামলাগুলো করতে হয় কাকে জানেন? এই মামলাগুলো করতে হয় ওই যে আদালতে জাল দলিল দেখাইছে, যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিছে, সে স্বয়ং আদালতকে অথবা তার উপরস্থ আদালতকে, অথবা যে সরকারি কর্মকর্তা সাথে এই অপরাধটা হয়েছে সেই সরকারি কর্মকর্তা বা তার উপরস্থ কর্মকর্তাকে। তাহলে জালিয়াতির সংজ্ঞা আছে 463 ধারায়, শাস্তি আছে 465 ধারা, আর এর মধ্যে মিথ্যা দলিলের সংজ্ঞা আছে 464 ধারায়। জালিয়াতির সংজ্ঞা 465 ধারায় আছে 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। নথিপত্র সরকারি রেজিস্ট্রারে জালিয়াতি করলে 7 বছর, মূল্যবান জামানত বা উইলে জালিয়াতি করলে যাবজ্জীবন বা 10 বছর, প্রতারণার অভিপ্রায় জালিয়াতি করলে 468-তে 7 বছর, আর জাল দলিল জেনেও যদি ব্যবহার করে তাহলে শাস্তি কত, 2 বছর। এখন দেখেন, একজন ব্যক্তি কি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে কিনা? মানে একজন ব্যক্তি সে কি তার নিজের নাম স্বাক্ষর করছে এবং এটা কি জালিয়াতি হতে পারে কিনা? অবশ্যই পারে। এটা হলো 2 ভাবে হয়। যে ধরেন আপনি ওই যে কথা বলতেছিলাম যে আপনাকে রেগুলার অফিসে চাকরি করেন, অফিসে ঢুকেই হাজিরা দেওয়া লাগে, ওই জায়গায় আপনার সিগনেচার করা লাগে। এখন আপনি 3 দিন অফিসে যাননি, ওই জায়গা তো আপনার সিগনেচার নেই, এবার 3 দিনের বেতন আপনি কম পাবেন। এখন আপনি করছেন কি, পরবর্তীতে যে কোনো ভাবে ওই যে জায়গায় 3 দিনের যে সিগনেচার ছিল, যেটা আপনি সিগনেচার করেন না, ওই জায়গায় যে আপনি সিগনেচার করছেন, যখনই আপনি আপনার সিগনেচার করলেন তখনই এটা হয়ে গেছে মিথ্যা দলিল প্রস্তুত। এবং মিথ্যা দলিল প্রস্তুত আপনি কেন করেছেন? আপনি বেতন যাতে পান, তাহলে আপনি কোনো দাবি বা অধিকার আদায়ের জন্য মিথ্যা দলিলটা তৈরি করছেন। সো এখানে আপনি আপনার নামে স্বাক্ষর করছেন, তথাপি এটা কি হবে, জালিয়াতি। বুঝছেন? বা এরকম হতে পারে যে আমাদের এখানে ধরেন, হ্যাঁ দেলোয়ার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আর একটা উদাহরণ বলতেছিলাম যে ধরেন একজনের নাম কালিমুল্লাহ। এখন আমাদের এখানে ধরেন কালিমুল্লাহ নামে 2 জন ব্যক্তি আছে। এক কালিমুল্লাহর বাবা, 2 জন, এক কালিমুল্লাহর বাবার নাম, মানে ব্যক্তিদের নাম কালিমুল্লাহ। এক কালিমুল্লাহর বাড়ি ধরেন খুলনা, আর এক কালিমুল্লাহর বাড়ি আছে পিরোজপুর। এখন খুলনার কালিমুল্লাহ এমন একটা মিথ্যা দলিল প্রস্তুত করছে এবং সেই জায়গা কালিমুল্লাহ নামেই সিগনেচার করছে, যাতে সবাই ভাবে ওই কাজটা করছে কে, পিরোজপুরের কালিমুল্লাহ। তাহলে পিরোজপুরের এই জায়গা খুলনার কালিমুল্লাহ যে কাজটা করছে এটা কি হবে, জালিয়াতি। যদিও সে তার নামই সিগনেচার করছে, কিন্তু তার নাম সিগনেচার করে সে বুঝাইতে চাচ্ছে কি সবাই যে পিরোজপুরের কালিমুল্লাহ করছে। সো এটা হবে কি, জালিয়াতির শামিল। সো আমরা যদি একটু দেখি, দেখেন
একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে কিনা? দণ্ডবিধি 464 ধারার 1 নং ব্যাখ্যা অনুসারে একজন ব্যক্তি তার নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। 464 ধারার 1 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, যদি সে অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে কোনো দলিলের অংশ বা কোনো দলিল কি প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিল মোহরিত করে, সম্পাদন করে, যদিও সে জানে উক্ত দলিল প্রকৃতপক্ষে মিথ্যা বা সম্পাদিত হয়নি। 464 ধারা বিধান বিশ্লেষণ করলে দেখা যায় যে নিম্নলিখিত অবস্থায় একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী হতে পারে। যথা, কোনো ব্যক্তি নিজে যদি এই উদ্দেশ্যে স্বাক্ষর করে যে তার স্বাক্ষর বা নামটি একই নামের অন্য কোনো ব্যক্তি বলে চালিয়ে দেবেন, মানে নিজেই স্বাক্ষর করছে, বাট এটা চাচ্ছে কি যাতে সবাই ভাবে যে একই নামের কোন ব্যক্তি আর একজন ব্যক্তি। হম আচ্ছা, 2 নাম্বার, যখন কোনো ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে, মানে যখন কোনো ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে, একজন ব্যক্তি আর একজনের স্বাক্ষর জালিয়াতি করে, যদি কোনো ব্যক্তি কোনো বিলে পৃষ্ঠাঙ্কন করে, বিল মানে ধরেন একটা ধরেন চেক ধরি, এই উদ্দেশ্যে যে তা অন্য কেউ করেছে বলে চালিয়ে দিবেন, মানে আপনি সিগনেচার করছেন কিন্তু তালা ভাবাচ্ছেন যে এটা করছে কি অন্য কেউ। অতএব আইনের বিধান অনুযায়ী বলা যায় যে নিজের নাম স্বাক্ষর করলেই জালিয়াতি হবে, বিষয়টা এমন নয়, বরং নিজের নাম স্বাক্ষর জালিয়াতি হতে পারে যদি স্বাক্ষরটা দ্বারা কোনো মিথ্যা দলিল তৈরি করা হয়। মানে আপনি নিজের নাম লিখছেন কিন্তু ওই নিজের নামের মাধ্যমে যদি কোনো মিথ্যা দলিল তৈরি করা যায় তাহলেই সেটা হবে কি জালিয়াতি, অন্যথায় নয়। কোন অধিকার দাবি করতে, কোনো ব্যক্তিকে ক্ষতি করতে বা প্রতারণা করতে। তাহলে সহজ থিওরি হচ্ছে নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে যদি কাউরে ঠকানো হয় তখনই সেটা হবে কি জালিয়াতি, নতুবা না। হ্যালো, হ্যাঁ জি বলেন। তাহলে আমরা এখানে একটু উদাহরণ দেখেন, আরিফ একটি বিনিময় বলে এই উদ্দেশ্যে তার নিজের নাম স্বাক্ষর করে যে এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র করেছে বলে বিশ্বাস করা হয়। মানে আরিফ স্বাক্ষর করছে যাতে অন্যরা ভাবে এটা স্বাক্ষর করেছে কি একই নামের অন্য কোনো ব্যক্তি, এক্ষেত্রে আরিফ নিজের নাম স্বাক্ষর করে জালিয়াতি করেছে বলে তাহলে ধরে নেওয়া হবে এক্ষেত্রে আরিফ নিজের নাম স্বাক্ষর করে কি করছে, জালিয়াতি করছে। বুঝছেন? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি লুবসানা বলেন। এখানে একটা দারুণ সমস্যামূলক প্রশ্ন আছে, এটা একটু আমরা দেখি, দেখেন। উম, এটা একটু বেশ ক্রিটিক্যাল, একটু ধৈর্য ধরে পড়ি। দেখেন, সমবায় সমিতির মালিকানাধীন, সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি, মানে একটা সমবায় সম্পত্তি, সেটার মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কিউ খরিদ করেন। সমবায় সমিতির সম্পত্তিটা কিনছিল কিউ কয় টাকায়? 90 লাখ টাকায়। ওয়াই ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। আরে ভাই, ক্লাস তো করাইতে পারলাম না আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো তাহলে এখানে দেখেন, আগে কাহিনী বুঝেন। সমবায় সমিতির মালিকানাধীন সম্পত্তি কিনছে কে? কিউ। তারপর বলছো ওয়াই ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। মানে ওয়াই ও জেড এর সাথে আলোচনা করিয়া সমবায় সমিতির সেক্রেটারি এক্স, তাহলে আলোচনা করছে কয়জন? 3 জন, ওয়াই জেড আর কে এক্স, এই 3 জন আলোচনা করিয়া 40 লাখ টাকা মূল্যে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে প্রমাণিত হয়। তাহলে জেড এর অনুকূলে দেখাইছে যে জেড এই সম্পত্তি কিনছে কয় টাকা দিয়ে? 40 লাখ টাকা দিয়ে। এখন বলছে যে এক্স ওয়াই জেড কে পেনাল কোড 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত দণ্ডিত করা যেতে পারে প্রাসঙ্গিক বিধানে উল্লেখ করুন। বিষয়টা এরকম বলা যায় যে ধরেন
যে প্রথমে বিক্রি করছে কিউ এর কাছে, কিন্তু প্রশ্নে যে বলতেছে ওয়াই জেড এবং এক্স এই তিনজন এর ব্যাপার সমবায় সমিতির সেক্রেটারি একজন, এরা যোগ সাজেশে জেড এর অনুকূলে একটা কি তৈরি করছে, জাল দলিল তৈরি করছে যে এই সমিতির এই সম্পত্তির মালিক হলো জেড। এখন এই যে এক্স ওয়াই জেড যে অপরাধটা করলো, এখন তাদেরকে আসলে কি দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তো বিচার্য বিষয় দেখেন, এক্স ওয়াই জেড কে পেনাল কোড 1860 কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত দণ্ডিত করা যেতে পারে তা আলোচনা করতে হবে। আমরা চলে এসে আইনগত পর্যালোচনা। আলোচ্য অংশে এক্স ওয়াই জেড তারা সবাই মিলে ষড়যন্ত্র করে সম্পত্তির মূল্য কম দেখিয়ে জাল দলিল প্রস্তুত করে। এখানে ষড়যন্ত্রের উপাদান উপস্থিত থাকায় তারা সকলে দা পেনাল কোড 1860 120 ক ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হয়। এক্ষেত্রে তারা সবাই শাস্তি পাবে কততে? 120 খতে। 120 খতে। এছাড়া তারা সবাই 470 ধারায় সংজ্ঞায়িত জাল দলিল তৈরি করেছে। মানে তারা এই জাল দলিল তৈরি করে ওই সম্পত্তি বিক্রি করছে হলো কার কাছে? কিউ এর কাছে। হ্যাঁ দেখেন কিউ এর কাছে, জি দেখেন জাল দলিল তৈরি করেছে। এবং যাই হোক দেখেন দলিল তৈরি করেছে 471 ধারা অনুযায়ী তারা উক্ত জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করেছে। এক্ষেত্রে তারা সকলেই 471 ধারায় দণ্ডিত হবে। তারা জমির দাম কম দেখিয়ে জাল দলিল তৈরি করেছে, তারা সবাই 468 ধারা অনুযায়ী প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করার দণ্ডে দণ্ডিত হবে। অন্যদিকে এক সমবায় সমিতির সেক্রেটারি হওয়ায় তার উপর বিশ্বাস করে সমিতির সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরূপ বিশ্বাস ভঙ্গের করে উক্ত সম্পত্তি অসাধুভাবে জাল দলিলের মাধ্যমে হস্তান্তর করে, তাই সে 406 ধারায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের জন্য দণ্ডিত হবে। এখন এই প্রশ্নটা আসলে ক্লিয়ার না, মানে এই জায়গা প্রশ্ন যেভাবে লিখছে এইটা এইভাবে প্রথমে বলা উচিত ছিল সমবায় সমিতির মালিকানাধীন একটি সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কে খরিদ করেন? কিউ খরিদ করেন। তাহলে কিউ তো কিনছে, তাহলে পরে এই জায়গা বলতেছে যে ওয়াই ও জেড এর সাথে যোগ সাজেশে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স, মানে এই তিনজন সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা দেখাইয়া জাল দলিল তৈরি করে দিয়েছে কার অনুকূলে? জেড এর অনুকূলে। তাহলে প্রথমে বিক্রি করছিল কার কাছে? এক্স এর কাছে, কিউ এর কাছে। কিউ এর বিক্রি কিন্তু কি বৈধ, কিন্তু সমবায় সমিতির সেক্রেটারি করছে কি তিনজনের যোগ সাজেশে মিথ্যা দলিল তৈরি কইরা এই সমিতির মূল্য 40 লাখ টাকা দেখায় বিক্রি করছে কার কাছে? জেড এর কাছে। তাহলে বলতেছে যে এখানে তারা তিনজন কি কি অপরাধ করছে। এই জায়গায় তো কিউ কোনো অপরাধ করে নাই। এক্স ওয়াই জেড তারা প্রথমত করছে হচ্ছে ষড়যন্ত্র, তারপরে জাল দলিল জেনেও ব্যবহার করছে, এই কারণে অপরাধ করছে কত? 471 ধারায়। আবার এটা তারা তৈরি করছে প্রতারণার উদ্দেশ্যে, এই কারণে 468। আর সেক্রেটারি যে এক্স সে হচ্ছে ওই জায়গায় ওই সমবায় সমিতির সাথে তার একটা বিশ্বাসের সম্পর্ক, এই বিশ্বাসের সম্পর্ক থাকার পরে সে এই কাজটা করছে, তাই এখানে করছে অপরাধজনক বিশ্বাস। বাট আমার কাছে এই যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল বটে, কিন্তু এই প্রশ্ন কিন্তু ক্লিয়ার না। ক্লিয়ার না মানে হলো কিউ এর কাছে বিক্রি করছে, তারপরে এই যে জাল করে যে জেড এর নামে দিছে, তো জেড এর নামে কিভাবে দিল? একজনের কাছে তো অলরেডি বিক্রি করছে। আর জেড এর নামে যদি বিক্রি করে থাকে তাহলে বোঝা যায় যে তারা নিজেরা জাল দলিল একটা তৈরি করছে। এইভাবে বলা যেতে পারে যে কিউ এর কাছে বিক্রি পরে আবার বিক্রি করছে জেড এর কাছে, এরকম কিছু। কিন্তু এই জায়গা খোলাসা করা উচিত ছিল, বাট যতটুকু বোঝা যায় তাতে বলা যায় যে এই আপনার এই অপরাধ করছে। সুতরাং এক্স 406, 120 খ, 468 ও 471 ধারায়, ওয়াই ও জেড হচ্ছে 120 খ, 468, 471 ধারায় কি হবে? দণ্ডিত হবে। আচ্ছা দেখেন মানহানি, এখানে মানহানি থেকে বাংলাদেশ বার কাউন্সিলে তেমন কোনো প্রশ্ন আসে নাই, বাট এখন যেভাবে পরীক্ষার প্যাটার্ন শুরু হয়েছে যে কোনো সময় এখান থেকে প্রশ্ন কি আসতে পারে। সো মানহানি আসলে কাকে বলে? দেখেন মানহানি অনেকে আপনারা জানেন যে মানহানিকে ইংরেজিতে বলে ডিফেমেশন। অনেকে মানহানি জানেন, কিন্তু মানহানির ইংরেজি কি এটা আপনি জানেন না। একবার প্রিলিতে প্রশ্ন আসছে যে একটা উদাহরণ দিতে যে এটা কি হয়েছে, তো সেই লোক জানে না যে মানহানি জানে, কিন্তু ডিফেমেশনের বাংলা যে মানহানি এটা সে জানে না। তো মানহানি খুব সহজ ভাই। এই যে আমি আপনাদের একটু আগে যে সমালোচনা করলাম যাদের নিয়ে আপনারা মানুষজন শুনছেন,
তৃতীয় কোনো ব্যক্তি যদি শুনে সেটাই হলো মানহানি। আমি রকিবুল সাহেবরে আজে বাজে কথা বলছি, কিন্তু ওই জায়গায় রকিবুল সাহেব এবং আমি সনি খান ছাড়া আর কেউ ছিল না, এবং আমাদের কথোপকথন বাইরেও যায় নাই, মানে কেউ জানে না, তাহলে এটা মানহানি হয় নাই। তাতে ওনারে আমি যতই আজে বাজে কথা বলি না কেন, মানহানিটা তখনই হবে বিদ্বেষ প্রসূত ভাবে আমি কতগুলো কথা বলছি যে কথাগুলো থার্ড পার্টি জেনে গেছে, তখন সেটা হবে কি মানহানি। ধরেন ফোনে কথা বলছি, রকিবুল সাহেবের আজে বাজে কথা বলছি, রকিবুল সাহেব মানহানির মামলা করলে হবে না, কারণ ফোনের কথা আমি আর উনি জানি। কিন্তু আমি যদি ফোনের কথা বলি, ওই ওই কল রেকর্ড আবার কি সব জায়গা পাবলিশ করে দিছি, তাইলে আবার সেটা হবে কি মানহানি। তো মানহানি মৌখিক ভাবে হতে পারে, মানহানি লিখিত ভাবে হতে পারে, মানহানি ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্রের মাধ্যমেও হতে পারে। ব্যঙ্গচিত্র এখন খুব বেশি দেখা যায় না, আগে পত্রিকায় দেখতেন যে শেখ হাসিনার ছবি আঁকছে, নাক বড় একটা, খালেদা জিয়া রাখছে একেবারে অন্যভাবে। তো এখন আর এই জিনিসগুলো সাংবাদিকরা ভয় করে না, যে আগে মানহানি দিয়ে তো পরের কথা, আমার গুম হওয়া থেকে বাঁচি আগে। আচ্ছা, তো দেখেন ডিফেমেশন বা মানহানি দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী কোন ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে আন্ডারলাইন করবেন কোন কথা, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে আন্ডারলাইন করে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হয়। কি কি করে? কথা বলে, চিহ্ন দেখায়, দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করে, তখন তা মানহানি বলে গণ্য হয়। উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, মৃত লোকের নামে কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করাও মানহানি বলে গণ্য হবে। আপনি যখন কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে কি করবেন? নিন্দা করবেন, বা মৃত লোকের নামে নিন্দাও মানহানি হতে পারে। ধরেন আপনি একজন মৃত ব্যক্তির নামে আজে বাজে কথা বলছেন, তাহলে মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা তো বেঁচে আছে, তাদের সম্মানহানি হচ্ছে না? তাহলে এটাও কি মানহানি। কোন বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকার বলা হবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত অন্য আর একজনকে জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য হবে। মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে এটা আন্ডারলাইন করেন ভিভিআই, মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে এর প্রকাশক ও প্রণেতা উভয়ই দায়ী হবে। প্রকাশক ধরেন হুমায়ুন আহমেদ একটা বই লেখছে, এটা বের করতে প্রথমা প্রকাশনী হতে, তাহলে ওই বইয়ে হুমায়ুন আহমেদ যদি কারো বিরুদ্ধে মানহানির অপরাধ করে থাকে, তাহলে সাজা পাবে কে? প্রকাশক পাবে এবং হুমায়ুন আহমেদও পাবে, আর যে প্রকাশনা থেকে বের হয়েছে সেটাও পাবে। তাহলে কোন ব্যক্তি যদি অপর ব্যক্তির আহ মানে অপর ব্যক্তিকে নিয়ে বিদ্বেষমূলক কোনো কথা বলে, চিহ্ন দেখায় বা নিন্দা প্রকাশ করে, তাহলে সেটাকে কি বলে? মানহানি। মানহানি মৃত লোকের বিরুদ্ধেও হতে পারে, কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধেও কি হতে পারে। আর মানহানির ক্ষেত্রে অবশ্যই মানে তৃতীয় কোনো পক্ষ এটা কি জানতে হবে। এখন সবসময়ই যে কাউকে নিয়ে সমালোচনা করলে মানহানি হবে বিষয়টা কিন্তু তা নয়, মানহানির কিছু ব্যতিক্রম আছে। সো ব্যতিক্রম গুলো কি কি দেখেন, এই ধারায় 10টি ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। যদি কোনো কাজ বা বক্তব্য এই 10টি ব্যতিক্রমের যে কোনো একটির আওতায় পড়ে, তবে তা অপরাধ বা মানহানি হিসেবে গণ্য হবে না। নিচে 10টি ব্যতিক্রম কি আলোচনা করা হলো। প্রথম যেটা দেখেন, জনকল্যাণে সত্য প্রকাশ। জনকল্যাণে সত্য প্রকাশ মানে এই যে দেখেন, কোন বিষয় যদি সম্পূর্ণ সত্য হয় এবং তা প্রকাশ করা জনসাধারণের কল্যাণের জন্য জরুরি হয়, তবে তা মানহানি নয়। যেমন উদাহরণ দেখেন, কয়েকজন ভুয়া ডাক্তার যিনি মানুষের সাথে প্রতারণা করেছেন, যদি এই সত্য বিষয়টি প্রমাণ সহ পত্রিকায় বা জনসমক্ষে প্রকাশ করে সতর্ক করেন, তবে তা কি হবে না? মানহানি হবে না। তাহলে আপনি যদি জনকল্যাণের উদ্দেশ্যে কিছু বলেন, সেটা কি হবে না? মানহানি হবে না। এখন ওই ভুয়া ডাক্তার যদি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করে, আপনি কিন্তু এই ব্যতিক্রমের কি পাবেন? সুবিধা পাবেন। তারপরে দেখেন, সরকারি কর্মচারীদের সরকারি আচরণ। এটা বলছে দেখেন, সরকারের কোন কর্মকর্তা বা কর্মচারীর সরকারি দায়িত্ব পালনকালীন আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে কোনো মতামত প্রকাশ করলে তা মানহানি নয়। মানে আপনি সরকারি কর্মকর্তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলছেন, কিভাবে দেখেন, এলাকার রাস্তা সংস্কারে
সরকারি প্রকৌশলীর কাজে গাফিলতি নিয়ে কোন নাগরিক যদি সরল বিশ্বাসে সমালোচনা করেন তবে তা কি হবে না, মানহানি হবে না। আপনি এলাকার সরকারি কর্মকর্তাকে নিয়ে বলছেন যে উনি এই ইঞ্জিনিয়ার সাহেব এই কাজটা ঠিকঠাক ভাবে করেন নাই, ওনার এই জায়গায় অবহেলা ছিল, তাহলে এটা কি হবে না, মানহানি হবে না। 3 নম্বরে দেখেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তির আচরণ, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তির আচরণ, সরকারি কর্মচারী ছাড়াও যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজে যুক্ত থাকেন যা জনসাধারণের স্বার্থের সাথে জড়িত, তবে সেই বিষয়ে তার আচরণ নিয়ে সরল বিশ্বাসের মতামত দেওয়া মানহানি নয়। আগেরটা ছিল হলো সরকারি কর্মচারী, আর এটা হলো সরকারি কর্মচারী অন্য কোনো ব্যক্তি, সরকারি কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি জনস্বার্থে কিছু করে, যেমন কোনো ব্যক্তি জনগণের অধিকার আদায়ের জন্য একটি আন্দোলন করছেন, তার সেই আন্দোলনের উদ্দেশ্য বা প্রকাশ্য আচরণ নিয়ে কেউ যদি যৌক্তিক সমালোচনা করেন তবে তা কি নয়, মানহানি নয়। ওই যে ধরেন বন্যার ত্রাণ সামগ্রী তুলছেন, ত্রাণের টাকা তুলে না, টাকা তোলার পরে এখন জিজ্ঞেস করছে যে মানে বলছে যে ও তো ত্রাণের টাকা তো সঠিক হিসাব দিতে পারে না, এটা কি হবে না, মানহানি হবে না। যদি আদৌ সে সঠিক হিসাব দিতে না পারে কি হবে না, মানহানি হবে না। তারপরে দেখেন, আদালতের কার্য বিবরণী প্রকাশ, পাবলিকেশন রিপোর্টস অফ কোর্ট প্রসিডিংস, আদালতের কোনো বিচার কাজ বা কার্য বিবরণীর সঠিক বা সত্য প্রতিবেদন করা কি নয়, মানহানি নয়। মানে আদালত বিচার করে বিচারে যা যা করছে এগুলো যদি কেউ প্রকাশ করে সেটা কি হবে না, মানহানি নয়। আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখেন একজন সাংবাদিক যদি আদালতে চলা কোনো মামলার শুনানিতে কে কি বলেছে তার একটি বস্তুনিষ্ঠ বা নির্ভুল সংবাদ প্রকাশ করেন তবে তা কি হবে না, মানহানি হবে না। তারপরে আসেন 5 নম্বরে, আদালতের মীমাংসিত মামলার গুণাগুণ বা সাক্ষীদের আচরণ। মীমাংসিত শব্দটা বলতেন, মীমাংসিত, আদালতের মীমাংসিত মামলার গুণাগুণ বা সাক্ষীদের আচরণ। আদালতের রায় হয়ে গেছে, আন্ডারলাইন করেন, কি হয়ে গেছে, রায় অলরেডি হয়ে গেছে, এমন কোন মামলার ফলাফল বা সেই মামলার সাক্ষীদের আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে কোনো মতামত প্রকাশ করা। এই যে ধরেন একটা মামলার বিচার হয়ে গেছে, শাস্তিও দিয়ে ফেলছে, এখন যদি বলে যে এই মামলার বিচার ঠিকঠাক মতো হয় নাই, তাহলে এটা কি হবে না, মানে হবে না। একটি মামলার রায় ঘোষণার পর যদি বলে আমার মনে হয় এই মামলায় সাক্ষীর কথাগুলো সাজানো ছিল, কারণ তার কথার কোনো আগামাথা নেই, তবে এটা কি নয়, মানহানি নয়। বাট মামলা চলাকালীন সময় বলা যাবে না। তারপরে দেখেন 6 নম্বরটা, কোন প্রকাশ্য অনুষ্ঠানের বা কাজের গুণাগুণ, যেমন যখন কোনো ব্যক্তি নিজের কোনো কাজ, যেমন বই, সিনেমা, অভিনয়, বক্তৃতা জনসাধারণের সামনে মূল্যায়নের জন্য উপস্থাপন করেন, তখন সেই কাজের গুণাগুণ নিয়ে সরল বিশ্বাসে সমালোচনা করা মানহানি নয়। উদাহরণ দেখেন, একজন লেখক একটি বই প্রকাশ করলেন, একজন সমালোচক যদি সেই বইটির কাহিনীর দুর্বলতা নিয়ে পত্রিকায় একটি রিভিউ লেখেন তবে তা লেখকের কি হবে না, মানহানি হবে। ওই যে সিনেমা তৈরি করে উপন্যাস লেখে, একজন সমালোচনা করছে যে এই যে উপন্যাস লেখছে খুব সাধারণ উপন্যাস, এটা তেমন কিছু না, এটা কি হবে না, মানহানি হবে না, সমালোচনা করলে মানহানি হবে না। 7 নম্বর, আইনসঙ্গত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে ভর্ৎসনা। সরল বিশ্বাসে ভর্ৎসনা আন্ডারলাইন করেন। ভর্ৎসনা মানে হচ্ছে তিরস্কার করা। আপনি একজনের তিরস্কার করছেন কিভাবে, সরল বিশ্বাসে। যদি কোনো ব্যক্তির উপর অন্য কোনো ব্যক্তির আইনগত বা চুক্তি ব্যক্তির কর্তৃত্ব থাকে তবে সেই ক্ষমতা বলে সরল বিশ্বাসে ভর্ৎসনা বা তিরস্কার করা মানহানি। সরল বিশ্বাসে ভর্ৎসনা, যেমন দেখেন একজন শিক্ষক যদি ক্লাসে পড়া না পড়ার জন্য বা খারাপ আচরণের জন্য কোনো শিক্ষার্থীকে বকা দেন, অথবা অফিসের বস যদি কাজের ভুলের জন্য অধস্তনকে সতর্ক করেন তবে তা কি হবে না, মানে নেবে না। শিক্ষকরা তো আমাদের ছোটবেলায় অনেক ধরনের কথা বলছে, ছোটবেলায় কেন, আমি মাস্টার্সের শেষ ক্লাসেও আমাদের বলছে, আমাদের এক স্যার বলতো যে আমি কতগুলো ছাগলকে পড়াইতে আসছি, এরা তোমরা সবাই ছাগল, এটা হলো ওনার ভাষ্য। তাহলে এটা কি মানহানি না, উনি ছাগল বলছে, আমরা পারি না বা আমাদের আচার আচরণ এরকম, জ্ঞানের পরিধি সীমিত, এই কারণে ছাগল বলছে, বুঝতে পারছেন। তাহলে শিক্ষক যদি কিছু বলে, পিতামাতা যদি কিছু বলে, এটা কি হবে না, মানহানি হবে না। হ্যাঁ, হ্যাঁ বলেন। পাতা, ওই পাতা তো নাই আমাদের কাছে, আমার কাছে নাই। হ্যাঁ এই পাতা দিয়ে দিব, এই পিডিএফ গ্রুপে দিয়ে দিব, প্রিন্ট করে নিয়েন। ও আচ্ছা দেখেন, আচ্ছা। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে সরল বিশ্বাসে অভিযোগ দায়ের। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে সরল বিশ্বাস অভিযোগ দায়ের মানে হলো, আপনি যদি কারো কাছে মামলা করেন, থানায় গিয়ে মামলা করেন যে অমুক চুরি করছে, এটা কি হবে না, মানহানি হবে না। কারো বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সম্পন্ন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সরল বিশ্বাস অভিযোগ করা হয় তবে তা মানহানি নয়। উদাহরণ দেখেন, কয়ের মনে হলো তার প্রতিবেশী ক চুরি করেছে, ক যদি এই সন্দেহের ভিত্তিতে থানায় গিয়ে
পুলিশের কাছে খোয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তবে সেটি কি হবে না? মানহানি হবে না, যদি না এটি ইচ্ছাকৃত মিথ্যা মামলা হয়। বুঝছেন? মানে মামলা তো অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো মিথ্যা মামলা আর একটা হলো মামলা আপনি করছেন বাট প্রমাণ করতে পারেন নাই। তাহলে মিথ্যা মামলা ছাড়া এমনি মামলা করছেন কিন্তু প্রমাণ করা যায় নাই, এটা কি হবে না? মানহানি হবে না। ওই যে আমরা সাক্ষ্য আইনে গিয়ে পড়বো, প্রিলিতে পড়ছিলাম যে প্রমাণিত, প্রমাণিত নয়, ভুল বলে প্রমাণিত। তারপরে 9 নাম্বার দেখেন, নিজের বা অন্যের স্বার্থ রক্ষার্থে সরল বিশ্বাসে অপবাদ দেওয়া। নিজের বা অন্য কারো বৈধ স্বার্থ রক্ষার জন্য যদি সরল বিশ্বাসে কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলতে হয় তবে তা মানহানি নয়। উদাহরণ দেখেন, একজন দোকান মালিক তার কর্মচারীকে বললেন, গয়ের কাছে বাকিতে মাল বিক্রি করো না। দোকান মালিক তার কর্মচারী বলতেছে যে অমুকের কাছে বাকিতে কি মাল বিক্রি করো না, সে আগে অনেক টাকা মেরে দিয়েছে। নিজের ব্যবসার স্বার্থ রক্ষার্থে বলা, এটা কি হবে না? মানহানি হবে না। আপনারা যারা আগে আমার অনেক কোর্সটি মেরে দিয়েছেন তাদের যদি বলি যে আপনাদের চরিত্র ভালো না, নেচার ভালো না, এটা মানহানি না। বুঝছেন? যে নোট ফেরত দিচ্ছে না তার আগে ভালো ছিল না, তো আমি যে সমালোচনা করছি আমার বিরুদ্ধে মামলা করলে কাজ হবে না, এটা কি মানহানি না? দেখেন 10 নম্বরে দেখেন, সতর্কীকরণ। যাকে সতর্ক করা হচ্ছে তার মঙ্গলের জন্য বা জনসাধারণের মঙ্গলের জন্য কাউকে কোনো বিষয়ে সরল বিশ্বাসে সাবধান করা কি নয়? মানহানি নয়। আপনি যদি কাউকে সাবধান করেন সেটা কি হবে না? মানহানি নয়। যেমন ধরেন, তার বন্ধু ককে বললো তুমি গয়ের সাথে ব্যবসায় জড়িও না, বাজারে তার সম্পর্কে প্রতারণার গুঞ্জন আছে। বন্ধুকে বাঁচানোর উদ্দেশ্যে সরল বিশ্বাসে দেওয়া এই সতর্কতা কি হবে না? মানহানি বলে গণ্য হবে না। মানে আপনি যদি কাউকে সতর্ক করে দেন, এই যে যদি রকিবুল্লে বলে যে রকিবুল আপনি অমুকের সাথে মিশেন না, অমুকের সাথে বললে কিন্তু মিশলে কিন্তু পাশ করতে পারবেন না, ও ঘুরে ফিরে বেড়ায়, পড়ালেখা ঠিকঠাক মতো করে না, আপনিও ওর সংস্পর্শে আসলে ওরকম হয়ে যাবেন, এটা কি হবে না? মানহানি হবে না। এবার আমরা মেইন শীটে চলে আসি, আসেন। তা আমাদের মানে লিখিত উত্তরপত্রে এই 10টা আছে, বাট এই 10টার উদাহরণ নাই। বুঝছেন? তো এই জায়গায় উদাহরণ সহকারে আলোচনা করা হয়েছে, এই জন্য আর কি এটা দেওয়া। তো শাস্তি দেখেন, ধারা 500 অনুযায়ী মানহানির অপরাধের শাস্তি 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। আর সর্বশেষ আজকে যে বিষয়টা দেখবো, দেখেন যে মৃত ব্যক্তির নামে মানহানি, মানে মানহানি হবে কিনা। মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা মানহানি হবে কিনা দেখেন। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860 এর 499 ধারার 1 এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে কি হবে? গণ্য হবে। কিন্তু নিন্দাবাদ যদি এরূপ হয় যা তার জীবদ্দশায় তার জন্য মানহানিকর হতো এবং তা তার পরিবার বা অন্যান্য নিকটাত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়। মানে হলো, মানে আপনি মানহানি মৃত ব্যক্তির নিয়ে এমন কোনো কথা যদি বলেন যে তার পরিবারের সদস্যদের জন্য অপমানজনক হয়, তাহলেই কি হবে? মানহানি হবে। তাহলে সমিতির বিরুদ্ধে কথা বললে মানহানি হতে পারে? পারে। কোম্পানির বিরুদ্ধে বললে করলে হতে পারে? পারে। আজকে আপনাদের এতটুকুই, আগামীকাল সকালে পড়া আছে, ইনশাল্লাহ চলে আসেন। আগামীকাল আমাদের দণ্ডবিধি ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব শেষ করার, আমাদের খুব বেশি নেই আর অল্প একটু আছে। আগামীকাল শেষ না হলেও শনিবারে, আগামীকালই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীকাল আসেন, আগামীকালে আসেন, শর্ট নোট আছে যা আছে, আমাদের দণ্ডবিধি আগামীকাল শেষ হয়ে যাবে। তো আপনাদের গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। আর আপনারা কি কেউ কি লিখে দেখাইছেন? রিটেন অনলাইন গ্রুপে কেউ দেখান নাই, তো যেহেতু দেখান নাই তাহলে এখানে ওপেন করতেছি না। তো ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।